চলতি বছরে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ সকাল 10টা থেকে শুরু হবে পরীক্ষা। প্রথম দিনে হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। আজ থেকে শুরু করে লিখিত পরীক্ষা চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। এরপর হবে ব্যবহারিক পরীক্ষা। এবছর মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় বসতে যাচ্ছে। এর মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। 11টি শিক্ষা বোর্ডের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় পরীক্ষায় অংশ নেবে 10,55,398 জন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা 86,102 জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে 1,09,611 জন শিক্ষার্থী। এছাড়া বিদেশের 8টি কেন্দ্রে 293 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে আগামী 15 আগস্ট পর্যন্ত সারা দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় ঝরে পড়েছে 25,000-এরও বেশি শিক্ষার্থী। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন এবার 1,27,190 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও ফর্ম পূরণ করেনি 25,440 জন। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষা সংশ্লিষ্টরা। ঝরে পড়া রোধে অভিভাবক সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। কাজী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন 1,01,750 জন শিক্ষার্থী। আর পরীক্ষা কেন্দ্র রয়েছে 192টি। তবে এই বোর্ডে এবার এইচএসসি থেকে ঝরে পড়েছে 25,000-এরও বেশি শিক্ষার্থী। এর কোনো কারণ না জানালেও শিক্ষার্থীদের এমন ঝরে পড়া নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা। আর্থসামাজিক কারণ হতে পারে, বা অনেক গার্ডিয়ান হয়তো মেয়েদেরকে বয়স হওয়ার আগে বিয়ে দেওয়ার চিন্তা করে, বা কিছুটা আসলে আমাদের সচেতনতার অভাব থাকতে পারে। তবে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক বলছেন গতবারের চেয়ে এবার ঝরে পড়ার সংখ্যা কমেছে, তবে হার প্রায় একই। গত বছর ঝরে পড়েছিল 29,204 জন, আর এবার 1,27,190 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও ফর্ম পূরণ করেননি 25,440 জন। বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোতে যারা এরকম ফর্ম ফিল আওতায় আসে নাই, তাদের কাছ থেকে আমরা একটা কোয়ারি প্রশ্ন করে আমরা তাদের কেন ঝরে পড়লো, প্রত্যেকটা শিক্ষার্থী ঝরে পড়ার কারণ চিহ্নিত করে আমরা একটা সার্ভে করতেছি। তো আশা করি সেই ফলাফলটা পেলে আমরা এটার ব্যাপারে আরো ভালোভাবে কাজ করতে পারব। বিষয়টি খুবই উদ্বেগের জানিয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ানোর তাগিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানের। এছাড়া তিনি জানান, পরীক্ষায় নকল প্রবণতা ও অনিয়ম ঠেকাতে কঠোর থাকবে প্রশাসন। সকলের মধ্যে আমরা অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতে পারি যে আমাদের এই অন্ততপক্ষে একজন পরীক্ষার্থীর কতটুকু পর্যন্ত পড়াশোনা না করলেই নয়, সেইটুকু পর্যন্ত বা লেখাপড়া ছাড়া যে আমাদের দেশ এগোতে পারবে না, সেই জিনিসগুলো বিষয়ে তাদেরকে যদি আমরা তাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি অভিভাবকদের নিয়ে, তাহলে আমার মনে হয় আমরা এই জায়গা থেকে অনেকটা উত্তরণ ঘটাতে পারবো। কুমিল্লা বোর্ডে এবারও এইচএসসিতে ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মনিরা কাজুরি, 71। দর্শক, রাজশাহীর এইচএসসি পরীক্ষার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশু। রুশু, এবছর কত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং কতগুলো কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে? রাজশাহীর যে শিক্ষা বোর্ডের 8 জেলায় 755টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট 207টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং 1,33,252 জন শিক্ষার্থী বা পরীক্ষার্থী তারা অংশ নেবেন।
এর পাশাপাশি আমরা একটু জেনে নিতে চাই আপনাকে আরো কিছু তথ্য আমি জানাচ্ছি। এর পাশাপাশি আমি এখন আছি মহানগরীর শাহমখদুম কলেজে। সেখানে কি ধরনের প্রস্তুতি আসলে নেওয়া হয়েছে, সেখানে শিক্ষকরা রয়েছেন। কিছুক্ষণ পরে তো পরীক্ষা শুরু হচ্ছে, কিভাবে প্রস্তুতি সম্পন্ন হয়েছে? আমি শাহমখদুম কলেজের শিক্ষক মোহাম্মদ শাহিনুর রহমান বলছি। এই পরীক্ষা কমিটির সদস্য আমি একজন। তো এই এইচএসসি পরীক্ষা 2025 সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সকল যত রকম ব্যবস্থা আছে মোটামুটি সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা যাতে নির্ভয়ে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবং এখন যে এই করোনা ভাইরাসের একটা বিষয় চলছে, কথা চলছে, এই বিষয় প্রতিরোধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইরে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হবে, স্টুডেন্টদের মাস্ক পরে আসার কথা বলা হয়েছে, এই আর কি। জি, পরীক্ষার পাশাপাশি অর্থাৎ স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও নজর দেওয়া হচ্ছে। আপনাকে আরো কিছু তথ্য আমি জানিয়ে রাখি যে এবার কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে প্রায় 34,000 পরীক্ষার্থী তারা পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন। এছাড়া সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছেন মানবিক বিভাগের, প্রায় 88,000 মতো, এবং বাণিজ্য বিভাগ থেকে 11,557 জন এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কিন্তু নিবন্ধন করেছেন। এছাড়াও নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা রয়েছে 1,14,905 জন, অনিয়মিত 19,000-এর মতো, এবং ইমপ্রুভমেন্ট 171 জন, এবং প্রাইভেটে পরীক্ষা দিচ্ছেন 11 জন। তো সব মিলে যে পরীক্ষার্থীর সংখ্যা সেটি কিন্তু গত বছরের চেয়ে প্রায় 4,000 শিক্ষার্থী কমেছে, অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যাটিও কিন্তু এবছর আমরা কম দেখছি। তো পরীক্ষার সবকিছু মিলে এখন পর্যন্ত যে প্রস্তুতি, সেটি কিন্তু সবকিছু প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এবং পরীক্ষায় কেউ যেন কোনো অসৎ উপায় অবলম্বন করতে না পারে সেই বিষয়টিও যেমন দেখভাল করা হচ্ছে। পাশাপাশি যেহেতু দেশব্যাপী আবার করোনার প্রকোপ দেখা যাচ্ছে, সে কারণে পরীক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিও কিন্তু নিশ্চিত, যেমন মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, এই বিষয়গুলো কিন্তু পরীক্ষা কেন্দ্রে কেন্দ্রে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীর এইচএসসি পরীক্ষার খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশু। কুমিল্লার 14 গ্রামের আলহাজ নূর মিয়া ডিগ্রি কলেজ থেকে এবছর 340 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় বসছেন। গত বছরও এই কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়াদের শতকরা 95% মতো শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল। কলেজের অধ্যক্ষ এবছরও ভালো ফলাফলের আশা করছেন। এরই মধ্যে কলেজ থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের সাফল্যের জন্য দোয়া করা হয়েছে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল তার পিতা নূর মিয়ার নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। জাহিদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ের দিন আলহাজ নূর মিয়া ডিগ্রি কলেজের সব শিক্ষার্থী ছিলেন উপস্থিত। এবার এই কলেজ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন 340 জন। কলেজ কর্তৃপক্ষ আয়োজন করেছিল বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিলের। আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা কলেজের সার্বিক পড়াশোনা পদ্ধতির প্রশংসা করেন। প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বিভাগের পরিচালক সাহাবুদ্দিন আহমদ শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি থেকে দূরে থাকার অনুরোধ জানান। জীবন নামের এই ঘরটাকে, এই বডিটার মধ্যেও কিছু আগাছা তৈরি হয়। এখনকার সময়ের সবচেয়ে বড় আগাছা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড ফোন। এটাকে যদি দূরে সরিয়ে রাখা হয় তাহলে জীবনে অনেক কিছু সাকসেস আসবে, অনেক জীবনটাকে জয় করা যাবে, বিজয়ী হওয়া যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উপদেষ্টা ও সাবেক সচিব শফিউর রহমান, কলেজের সাবেক অধ্যক্ষ শাহনাজ আক্তার লাভলি, গভর্নিং বডির সদস্য আব্দুল মতিন মোল্লা, সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ মুহিবুল্লাহ। মেঘনা গ্রুপ চেয়ারম্যানের প্রতিষ্ঠা করা কলেজটিতে বর্তমানে কয়েক হাজার শিক্ষার্থী রয়েছে। শুরু থেকে এখানে মেধাবী এবং দরিদ্ররা পান বিনা বেতনে পড়া এবং থাকার সুযোগ। জাহিদুল ইসলাম, ৭১। অবশেষ প্রশাসনের আশ্বাসে রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীদের চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি কিছুটা শিথিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এর আগে ৩৭ দফা দাবিতে চতুর্থ দিনের মতো বুধবার কলেজের প্রধান ফটকে শিক্ষার্থীরা অবস্থান করে কর্মসূচি পালন করে। পরে তাদের সাথে কথা বলেন জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, বাংলাদেশ সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম ও কারমাইকেল কলেজের অধ্যক্ষ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এ সময় তারা শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার জন্য আন্দোলন কিছুটা শিথিল করে, তবে পুরোপুরি বন্ধ করেনি। আমাদের বিগত দিনের আন্দোলনগুলোতে আমরা শুধুমাত্র আশ্বাস পেয়েছিলাম, আমাদের সামনে মূলা ঝোলানো হয়েছিল। অনার্সে ভর্তি পরীক্ষা এবং মাস্টার্সে ভর্তি পরীক্ষা, ইন্টার পরীক্ষা, এই 3টা দিনের বাদে সকল কার্যক্রম শাটডাউন ঘোষণা করা হলো। শিক্ষার্থীদের দিক বিবেচনা করে এই দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয়, সেটি আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। এই রাস্তা যে সংকীর্ণ হয়ে গেছে, প্রবেশদ্বার সংকীর্ণ হয়ে গেছে, গেট দেখা যায় না, এইটা আমরা নোটিশ করেছি। 30 তারিখের মধ্যে তারা যদি সরিয়ে না নেয়, 1 তারিখে এগুলো আমরা সব ডিমোলিশ করব। এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন সম্মানিত শিক্ষকের নেতৃত্বে পুলিশ অফিসার, ছাত্র প্রতিনিধিদের একটা কমিটি থাকবে, তারা দেখভাল করবে নিরাপত্তা বিষয়গুলো, এবং যদি কোনোটা ইস্যু তৈরি হয় সেটা সমাধানের চেষ্টা করবে। খাবার পানির সংকটে বৃষ্টির পানি ধরে রাখার পাত্রে অ্যাডিস মশার লার্ভা জমে বরগুনার ডেঙ্গুর উপদ্রব এত বেশি। এলাকার লোকজন জানান, খাবার পানির সংকটের কারণে প্রায় প্রত্যেক বাড়িতেই বৃষ্টির পানি সংরক্ষণ করতে হয়, যে কারণে প্রায় সব বাড়িতেই সম্প্রতি অ্যাডিসের লার্ভা পেয়েছে IEDCR এর তদন্ত দল। তবে প্রশাসনের কর্মকর্তারা জানান, মানুষ সচেতন হলে বৃষ্টির পানি সংরক্ষণ করেও ডেঙ্গু মুক্ত থাকা যেত। ইমরান টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। শীত মৌসুমে খাবার পানির সংকট কাটাতে বরগুনা সদর ও পাথরঘাটা উপজেলায় ঘরে ঘরে সংরক্ষণ করা হয় বৃষ্টির পানি। আর প্রাণ রক্ষার পানিতে তৈরি হচ্ছে প্রাণঘাতী এডিস মশার লার্ভা। প্রতিদিন মনে করেন 2-4 জন ডেঙ্গু রোগী আমাদের এই এলাকা দিয়া নাই, এমন দিন যে 2-4 জন না যায় হাসপাতালে। তারপর মশা দেখতে পাই না। এলাকার লোকজন আরো জানান, বরগুনা ও পাথরঘাটার পৌর প্রশাসকরা ডেঙ্গু নিধনে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। নিলে আজকের এই অবস্থা হতো না। আমাদের এখানে খুব ভয়াবহ অবস্থা, প্রত্যেক বাসায় আছে ডেঙ্গু রোগী, প্রত্যেক বাসায়। যাও 2-4টা মেশিন আছে, ফকার মেশিন, সেই দিয়া সব জায়গায় কাভার হয় না। এদিকে এডিসের লার্ভা নিধনে পৌর কর্তৃপক্ষ কিংবা স্বাস্থ্য বিভাগের দৃশ্যমান কোনো কর্মসূচি না থাকলেও মাঠে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের। সুপেয় পানির অভাব দেখা যায়, যার ফলে তারা কি করে বছরের বেশিটা সময় বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে। যে এলাকার যারা আছে বা যাদের বাসার সামনে এগুলো হচ্ছে, তাদের কোনো তৎপরতা নাই বা তারা যে এগুলো ধ্বংস করবে এরকম কোনো কিছু তাদের ভিতরে আমরা দেখতে পাচ্ছি না। উপকূলীয় এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার কারণ অনুসন্ধান শেষে IEDCR এর একজন কর্মকর্তাও জানান, প্রায় প্রত্যেকের সংরক্ষণ করা বৃষ্টির পানিতে এডিস লার্ভা পাওয়া গেছে। লার্ভাগুলোকে এখানকার যারা সাধারণ মানুষ আছেন, জনগণ আছেন, তারা এটাকে পানির পোকা মনে করে সেটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না, এবং এই পানিটাই কিন্তু তারা দিনের পর দিন এখানে মজুত করে রাখছেন। IEDCR এর তথ্য আরও বলছে, দেশে এবছর ডেঙ্গু শনাক্ত 7000-এর মধ্যে 2500-র বেশি বরগুনায়। 30 মৃত্যুর 21 জনই এ জেলার বাসিন্দা। এরই মধ্যে বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের অনেকগুলো স্বেচ্ছাসেবক টিম ওয়ার্ড ভিত্তিক তারা কাজ করছেন। আমাদের ইমামদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, ইমামরাও তাদেরকে বোঝানোর বিভিন্ন খুতবার মাধ্যমে চেষ্টা করছেন। আমরা সুশীল সমাজের প্রতিনিধিদেরকে মিটিং করেছি। আমাদের যে বিভিন্ন টিমগুলো, প্রত্যেকটি টিম বাসাবাড়িতে যাচ্ছে, তার সাথে আমাদের ম্যাজিস্ট্রেটও থাকছে। বিশেষজ্ঞরা আরও জানান, মানুষের খাবার পানি যেমন দরকার, তেমনি দরকার ডেঙ্গু মুক্ত থাকা। সচেতন থাকলে বৃষ্টির পানি সংরক্ষণ করেও ডেঙ্গু সংক্রমণ থেকে নিরাপদ থাকা যায়। ইমরান টিটু, 71, বরগুনা। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে 21 জনকে প্রতারক চক্রের সদস্য সন্দেহে আটক করেছে র্যাব। কর্মকর্তারা জানান, মূলত গ্রাম চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের এরা টার্গেট করে, পরে মিথ্যে কথা বলে তাদের বেসরকারি ল্যাব ও বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। এর বিনিময়ে তারা কমিশন পায়। এছাড়া এই চক্র চিকিৎসা নিতে আসা রোগীদের হাসপাতালের শয্যা, ঔষধ ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট করে দৌরাত্ম্য চালায়। বাবুন পালের ক্যামেরায় আর জানাচ্ছেন রাজীব বড়ুয়া। গত এক সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিকেলে র্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা রোগী সেজে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল। অবশেষে বুধবার 21 জনকে হাতে নাতে আটক করে।
চট্টগ্রাম র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান আরও জানান, আটক দালালদের কয়েকজন এর আগেও আটক হয়, কিন্তু আইনি দুর্বলতায় তারা বেরিয়ে আবারও এসব প্রতারণায় জড়ায়। এর মধ্যে কয়েকজন আছে যারা আগে ধরা পড়েছে, শাস্তি হয়েছিল, জেল থেকে বেরিয়ে এসে আবার শুরু করেছে। আমাদের সাধারণ মানুষ আমরা যদি সচেতন হই, এই দালালের দ্বারস্থ আমরা যদি না হই, সেই ক্ষেত্রে এই দালালটা নির্মূল করা আরো সহজ হবে। মূলত গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের কমিশনের বিনিময়ে এই চক্র সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ল্যাবে পরীক্ষা করায় ও বেসরকারি হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে নির্ধারিত ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করে। অভিযানের সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। আটকের পর তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। যারা রিপিটেটিভ অফেন্ডার তাদের ক্ষেত্রে জেলের পরিমাণটা তুলনামূলক বেশি। যেমন একজন এরকম ছিল যে এর আগে 10 দিনের জেল পেয়েছিল, তো এবার তাকে 1 মাসের জেল দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকও এই ধরনের অভিযান স্বাগত জানান। বহিষ্কার করতে গেলে তদন্ত করতে হবে, কারণ অভিযোগটা স্পেসিফিক অভিযোগটা করা হয় না, বলা হয় যে মানে অমুকে অমুকটা করছে। এটা যখন স্পেসিফিক অভিযোগ, নামদার অভিযোগ আসতে হবে, লিখিত একটা অভিযোগ আসতে হবে, তখন এটাকে আমরা তদন্তের আওতায় নিয়ে এসে তার বিরুদ্ধে পানিশমেন্টকে আমি বহিষ্কার করে দিয়েছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 5 থেকে 6 হাজার রোগী চিকিৎসা নেন। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। বগুড়ায় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন। বুধবার বিকেলে শহরের ইস্পাহানী সড়কে রূপালী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদুল ইসলাম ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট আল ফাহাদ। এ সময় অনেকদিন আগেই লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ক্লিনিকটির অব্যবস্থাপনা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মঞ্জু মিয়াকে 15 দিনের কারাদণ্ড ও 85,000 টাকা অর্থদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। নাটোরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কাজে প্রকাশ্যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারদের বিরুদ্ধে। তবে ঠিকাদাররা জানান, কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দেওয়ার কারণেই কমেছে কাজের মান। অনিয়ম দুর্নীতি হলেও এলজিইডি কাজের তদারকি করছে না বলে অভিযোগ এলাকাবাসীর। বুলবুল আহমেদের প্রতিবেদন। সড়কের পাশ থেকে মাটি তুলে চলছে সিংড়া উপজেলার তারাস বারুহাস সড়ক চওড়া করার কাজ, যে কারণে সড়কটি নির্মাণের সময়ই বারবার ধসে পড়ছে। অথচ প্রকল্প অনুযায়ী সড়ক প্রশস্ত করার জন্য মাটি বাইরে থেকে আনার কথা। এলাকার লোকজনের অভিযোগ, ঠিকাদাররা কোথাও সড়কের পাশের খাস জমি, আবার কোথাও স্থানীয় বাসিন্দাদের জমি থেকে জোর করে মাটি কেটে নিচ্ছেন। ভেকুনি আসতেছে, আনার পরে ওই পুকুর শুকায় দিচ্ছে, ওই পুকুরে নরম মাটি উঠায় দিচ্ছে রাস্তার ধারে। এভাবে কাজ করলে তো কাজ থাকবে না। এখানে ধরেন ওই মানে ট্রাক দিয়ে নিয়ে এসে ফেলানো হয়নি, সাইড থেকে উঠেছে, মানে বৃষ্টি না হলে বুঝতে পারতেন। আবাদের মধ্যে থেকে তারা মাটি উঠায় নিচ্ছে, আবাদের ক্ষতি হচ্ছে। কিন্তু অনেক আম গাছগুলো আছে যে বর্ষার সময় বর্ষা আসলে এই আম গাছগুলো পড়ে যাবে, আমের ক্ষতি হবে। আমরা মনে করছি ওটা সরকারের কাম, আমরা বাদ দিয়ে হবে আর আমাদের অসুবিধা হইতে পারে, এজন্য আমরা কে করছি বলেনি, আমার জানাও নেই। আমার আবাদ থাক যাই থাক, ওরা মাটি কেটে লাগাচ্ছে বা লেসল যাচ্ছে। একইভাবে সড়ক প্রশস্তকরণের কাজ চলছে বাগাতিপাড়া উপজেলার তামালতলা আরানি সড়কেও। সেখানে সড়ক নির্মাণের কাজে ব্যবহার হচ্ছে নিম্নমানের ইট ও বালু। কাজ তদারকির জন্য এলজিইডির কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা থাকলেও এলাকার লোকজন বলছেন তারা আসেন না। পাতাল থেকে কাটে আসতে যে জন্য আমরা ওইদিকে কোনো সমস্যা হয়নি, মনে হয় তাদের বাজার আছে, এই জন্য আমরা কোনো কিছু বাধা নাই। ইট বালু খোয়া এগুলো দিচ্ছে দিয়ে যে এখন ইট গাঁটছে, তো রুলার টোলার করতে তো দেখিনি ভাই। হয়তো ঠিকাদারের সাথে সরকারি অফিসারদের কোনো যৌথ আছে। এদিকে সড়কের পাশ থেকে মাটি কাটায় ঝুঁকি তৈরি হয়েছে স্বীকার করে ঠিকাদার জানান, কাজ পেতে প্রকল্প পরিচালক থেকে শুরু করে নির্বাহী প্রকৌশলী সবাইকে মোটা অঙ্কের ঘুষ দিতে হয়েছে। মাটির অর্ধেক টাকা আবার ধরেন যে অভিষেক দিতে হয়, বিভিন্ন জায়গায় দিতে হয়। কাজ করলে পিডি মিডি ঢাকা ইয়া অফিস, বুঝতে পারেন না। আমরা প্রথম অবস্থা 2 পাশ থেকে যে মাটিটা ধরা আছে সেই মাটিটাই কাটছে। তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে এলজিডি কর্মকর্তারা বলেন, সড়কের পাশ থেকে মাটি কাটার কোনো সুযোগ নেই। রাস্তার যে ডিজাইন, সেই ডিজাইন থেকে টোর থেকে বাম রাখবেন, বাম রেখে বামের পর থেকে তারা মাটিটা কাটবেন এবং এই বামটা তারা নির্ধারণ হবে আমাদের যে রাস্তার হাইট আছে, উইট আছে, এগুলোর উপর। না, ওই যে বৃষ্টিপাত হলে মাটিগুলো আবার নিচে ধুয়ে চলে যাবে আর কি। এক্স্যাক্টলি।
এক্সাইডকে বলা হয়েছে, আগের তো রেজাল্ট চলে গেছে, এখন নতুন ইকবাল আসছে, ইকবালকে বলে দেওয়া হয়েছে যে এরা কোনো ক্রমে এরা বাইরে থেকে নিয়ে আসবে, যেখানে পাবে এটা দূরে থেকে আনতে হবে, মিনিমাম 20-30 ফিট দূরে থেকে মাটি নিতে হবে, আর নতুবা বাইরে থেকে আনতে হবে। আরও অভিযোগ রয়েছে প্রকৃত ঠিকাদারের কাছ থেকে কাজ কিনে যেন তেন ভাবে সড়কের কাজ করছেন অন্য ঠিকাদাররা। বুলবুল আহমেদ, ৭১, নাটোর। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, আপনি তো আছেন সেখানে, কি পরিমাণ দুর্নীতি হয়েছে সড়ক সংস্কার কাজে এবং অভিযুক্ত ঠিকাদার এ বিষয়ে কি বলছেন? সাথে আরেকটি বিষয় জানাবেন, এলজিইডির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা নিয়ে তারা কি বলছেন? তিশা, আসলে এলজিডির কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু তাদের বিরুদ্ধে যে অভিযোগ ঘুষ নেওয়ার বিষয় সেটি কিন্তু স্বীকার করেনি। তারা বলেছেন যে এটা শুধুমাত্র অভিযোগে, এর কোনো সত্যতা নেই। আসলে বাস্তবিক অর্থে কিন্তু আমরা যেটা জানতে পারছি এবং স্থানীয় জনগণ এবং ঠিকাদাররা কিন্তু নাম প্রকাশ না করে, তাদের নাম না প্রকাশ করে গোপন সূত্রে কিন্তু তারা বলেন সবসময় যে ইঞ্জিনিয়ার অফিসগুলো একদম পিডি থেকে শুরু করে প্রকল্প পরিচালক থেকে শুরু করে চিফ ইঞ্জিনিয়ার, এমনকি এলজিডি অফিসের যারা এখানে স্থানীয় অফিসের প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, উপজেলা ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট প্রত্যেককে ঘুষ দিতে হয়। এমনকি এখানে যে ঠিকাদার সমিতি রয়েছে তাদেরকেও কিন্তু 10% ঘুষ দিতে হচ্ছে এই যারা কাজ পেয়েছেন। আর এই কাজগুলো কিন্তু গত সরকারের সময়, পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে এই কাজগুলো বরাদ্দ হয়েছিল এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ঠিকাদাররা কিন্তু এই কাজগুলো করছিল। তারপরে কিন্তু সেই ঠিকাদাররা পালিয়ে যাওয়ার পরে এই কাজগুলো কিন্তু বর্তমানে বিএনপি ঘনিষ্ঠ লোকজন করছে এবং যার ফলে এই কাজগুলোর তদারকিও ঠিক মতন করতে পারছে না স্থানীয় যারা প্রশাসন রয়েছে। এবং এইখানে আপনারা দেখছেন যে এই যে প্রশস্তকরণের যে কাজ সেটি কিন্তু ঠিক মতন রোলার করার কথা। এই পাশের যে প্রশস্তকরণটা হচ্ছে এই জায়গাগুলোতে, প্রশস্তকরণের জায়গাগুলোতে রোলার করার কথা, কিন্তু এখানে আমরা দেখছি যে শুধুমাত্র বালি এবং খোয়া, নিম্নমানের বালি এবং খোয়া ফেলা হচ্ছে। এই রাস্তাগুলোতে ধরা ছিল রাজশাহীর বালু, যে রাজশাহী থেকে বালু না নিয়ে ভরাট বালু দিয়ে কিন্তু কাজ করছে, যার ফলে বালুর যে কোয়ালিটি সেটিও কিন্তু ফল করছে এবং একই সাথে যে ইটের যে কোয়ালিটি দেওয়ার কথা খোয়া, সেই খোয়াও কিন্তু নিম্নমানের দিচ্ছে এবং এর ফলশ্রুতিতে যেটি হচ্ছে যে রাস্তাগুলো টেকসই হবে না। এবং এই সড়ক প্রশস্তকরণের 8টি প্রকল্প চলছে নাটোর জেলাতে, 80 লক্ষ টাকা বরাদ্দ ধরা হয়েছে এবং এই কাজগুলো যেগুলো হচ্ছে এখানে কিন্তু জনগণ বলছে যে তাদের খুবই ভোগান্তি হচ্ছে এই কাজগুলোর। আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, নাটোরের হালসা এবং হরিবতপুর সড়ক, এই প্রশস্তকরণের কাজের জন্য এখানে 37,68,729 টাকা মাটির বরাদ্দ ধরা আছে এবং একই সাথে কিন্তু 9,20,000 টাকা এই রাস্তায় বরাদ্দ ধরা আছে, 9,20,00,000 টাকা ধরা আছে। আহমেদ, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম নাটোরের সড়ক সংস্কার কাজে আর দুর্নীতি সম্পর্কে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দুর্নীতিবাজ হিসেবে উল্লেখ করে সংবাদ পরিবেশনের ঘটনায় চট্টগ্রামের পত্রিকা দৈনিক পূর্বকোণের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজের আদেশ চ্যালেঞ্জ করে আরেকটি মামলার আপিল গ্রহণ করেছে আদালত। বুধবার বাদীর পক্ষে দায়ের করা এই আপিল আবেদন মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালত গ্রহণ করেন। এতে মামলাটি চলতে আর কোনো সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পৃথিবীর 3 নম্বর দুর্নীতিপরায়ণ হিসাবে আখ্যায়িত করে একটা খবর ছাপিয়েছিল। তার কারণে আমি সংক্ষুব্ধ হয়ে 100 কোটি টাকার এই পূর্বকোণের মালিকের বিরুদ্ধে মামলা করেছিলাম। সেই মামলা চলমান ছিল। এক পর্যায়ে আমার বিরুদ্ধে প্রায় 24টি মামলা হয়। আমি কোর্ট বিল্ডিংয়ে যেতে পারি নাই। ঠিক সেই সময়ে এই অশুভ ষড়যন্ত্রকারী পত্রিকা এবং পত্রিকার মালিকেরা এই তৎকালীন বিচারকদের সাথে যোগসাজশে এই মামলা খারিজ করে দেয়। দেশের দক্ষিণাঞ্চলে নৌপথের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন।
বুধবার বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচাঘাট পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নৌপরিবহন সেক্টর আধুনিকায়নের কাজ একটা দীর্ঘ পরিকল্পনা। নতুন সমুদ্র বন্দরগুলোতে বে টার্মিনাল নির্মাণ করা হবে। এতে পণ্য পরিবহনের পরিমাণ বাড়লে দেশের অভ্যন্তরে সরবরাহের মাত্রাও বাড়বে। শিমুলিয়াতে বন্দর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। শিমুলিয়াতে একটা বন্দরের খুব প্রয়োজন আছে, বহুত আগের একটা পরিকল্পনা ছিল। যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, সেই জন্য লোকে ভাবছে যে আর কিছু দরকার নেই। অ্যাকচুয়ালি তো দরকার আছে, যেটা বন্দর বন্দর, সেতু সেতু, ফেরি দরকার না থাকতে পারে, কিন্তু সেখানে ওই অঞ্চলের জন্য একটা নৌবন্দরের প্রয়োজন। মাদারীপুরে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করেছে জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহ ও তার সমর্থকরা। বুধবার বিকেলে এনসিপির জেলা কমিটির আয়োজনে শহরের ভুইয়া কমিউনিটি সেন্টারে কর্মী সভায় এই ঘটনা ঘটে। এতে অতিথি ছিলেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ। কর্মী সভায় মাসুম বিল্লাহ যোগ দেওয়ার পরই তার উপর জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী হাসিবুল্লাহর নেতৃত্বে এনসিপির সদস্য রাতুল হাওলাদার ও আদিল মাহমুদ টুটুল সহ বেশ কয়েকজন হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে মাসুম বিল্লাহকে কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসকরা। আমার ভাইয়ের উপরে হামলা হচ্ছে, এটার সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই। আজকে এনসিপির একটা মতবিনিময় সভা ছিল আমাদের মাদারীপুর সদর উপজেলার। এই সভায় সন্ত্রাসীরা হামলা করে। প্রশাসনের কাছে একটাই দাবি যে আপনারা আসলে যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনুন। যারা যারা এই হামলার সাথে জড়িত আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অলরেডি শুরু করেছি। আমি সহ আমার সার্কেল এবং ওসি ঘটনাস্থলে আছে। চট্টগ্রামের বোয়ালখালীতে জুলাই আন্দোলনের শহীদ ইঞ্জিনিয়ার ওমর বিন নুরুল আফসারের মরদেহ 10 মাস 20 দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। 5 আগস্ট উপজেলার আবুদ দন্ডি গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার কানিজ ফাতেমার উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা শহীদ ওমরের মা ও পরিবারের সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা জানান, আদালতের নির্দেশে শহীদ ওমরের মরদেহ উত্তোলনের পর মামলার তদন্তকারী কর্মকর্তা সুরত হাল প্রতিবেদনে তৈরি করেন। এরপর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে চলতি বছরের 29 জানুয়ারি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মরদেহ উত্তোলনের আদেশ দেন। শহীদ ওমর বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে পড়াশোনা করতেন। বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিতে গিয়ে রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হন। পরে 5 আগস্ট তার মৃত্যু হয়। খুলনায় গণঅভ্যুত্থানে হামলাকারী এসআই সুকান্তকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে কেএমপি সদর দপ্তর ঘেরাও, সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ভুক্তভোগীরা। বুধবার দুপুরে বিক্ষোভ কর্মসূচির সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও সাধারণ মানুষ মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। একই সাথে খানজাহান আলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে বিক্ষুব্ধরা সেখানে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। তারা অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানের সময় এসআই সুকান্ত শিক্ষার্থীদের মিছিলে একাধিকবার গুলি ও লাঠিপেটা করে শতাধিক আন্দোলনকারীদের আহত করেছে। বিএনপি সভাপতির বাসভবন সহ একাধিক শিক্ষার্থীদের বাসা বাড়ি ভাঙচুর করেছে। এরপরও বুধবার বিকেলে বিএনপির পুলিশ তাকে গ্রেপ্তার না দেখিয়ে ছেড়ে দেয়। পরে তারা দ্রুত সময়ের মধ্যে এসআই সুকান্তকে গ্রেপ্তার করতে বলেন। জেলা আওয়ামী লীগ পুনর্গঠনের দায়ে ময়মনসিংহ ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন খান মিনারকে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর কমান্ডিং অফিসার মেজর জায়েদ সাদ আল রাব্বি জানান, বুধবার দুপুরে নগরের রামবাবু রোড কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। মনোয়ার হোসেন খান মিনার ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এবং ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ। তাকে ময়মনসিংহ শহর এবং জেলা আওয়ামী লীগকে পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী কাজ করেছিলেন তিনি। আলামত সহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজেপি। পাশাপাশি সীমান্তের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে জানান বিজেপি কর্মকর্তারা। বুধবার সিলেটের জৈন্তাপুর সীমান্তে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জনসচেতনতার জন্য মতবিনিময় সভার আয়োজন করে বিজেপি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান বিজিবি সিলেটের সেক্টর কমান্ডার। সভায় বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, মাদক পাচার ও বন্ধে সবচেয়ে বেশি প্রয়োজন সীমান্তবর্তী মানুষের সচেতনতা ও সহযোগিতা। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিজিবির পক্ষ থেকে প্রায় 1000 মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। 200 কোটি টাকার মালামাল ধরা পড়েছে গত 6 মাসে। তার মানে বছরের শেষে হয়তো বা সেটা প্রায় 400 কোটি টাকা ক্রস করবে, যেটা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। আপনারা জানেন যে এই চোরাচালানের বিষয়টা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। যেমন আগে এক সময় ছিল, বছর দেড়েক আগে গরু এবং মহিষ পাচার হতো, পরবর্তীতে চিনি আসলো এবং বর্তমানে দেখা যাচ্ছে যে গত ঈদেও কিন্তু গরু মহিষ পাচার করতে পারেনি আমাদের শক্ত অবস্থানের কারণে, এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, লোকাল প্রশাসন, ইউএনও, থানার ওসি এবং সবাই কিন্তু আমাদের সহযোগিতা করেছেন। দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় পায়রা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বুধবার আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে পায়রাবন্দ সমুদ্র বন্দর ও রাঙ্গামালী উপজেলায় থেমে থেমে বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। নিষেধাজ্ঞা থাকলেও লক্ষ্মীপুর, ভোলা ও নোয়াখালীর হাতিয়া নৌপথে মেঘনায় ঝুঁকি নিয়ে চলছে যাত্রী পারাপার। এলাকার লোকজন বলছে, 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত ইঞ্জিন চালিত ট্রলার আর স্পিডবোট চলাচল বন্ধ করছে বিআইডব্লিউটিএ। কিন্তু পর্যাপ্ত সি ট্রাকে না থাকায় ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন হাজারো মানুষ। আতর রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। এবার ঈদে হাতিয়ার চর মেঘনায় ট্রলার ডুবে মারা যান লক্ষ্মীপুরের সাইফুল ইসলাম সহ 3 জন। এখনো সন্ধান পাওয়া যায়নি 3 বছরের এক শিশুর। অথচ 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত লক্ষ্মীপুর, ভোলা ও নোয়াখালীর হাতিয়া রুটে ইঞ্জিন চালিত ট্রলারে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বিআইডব্লিউটিএ। কিন্তু নিষেধাজ্ঞা না মেনে লক্ষ্মীপুর আলেকজান্ডার হয়ে ভোলা ও মজু চৌধুরীর হাট থেকে ভোলা, নোয়াখালী চেয়ারম্যান ঘাট এবং রামগতি হয়ে হাতিয়ার ওসখালীতে প্রতিদিনই ছোট ছোট ট্রলার যাত্রী পারাপার করছে। এলাকার লোকজন জানান, কোস্টগার্ড ও নৌ পুলিশের একাংশকে ম্যানেজ করেই চলছে ট্রলারে যাত্রী পারাপার। নেই কোনো প্রশাসনিক তৎপরতা। স্পিডবোট লাগবে, এখানে যাত্রী লাগবে সর্বোচ্চ গেলে 9 থেকে 10 জন বা 12 জন, কিন্তু সেই ক্ষেত্রে এখানে নেওয়া হচ্ছে 20 থেকে 22 জন, 25 জন। নিষেধাজ্ঞা অপেক্ষা করে অনেক মানুষ যাতায়াত করতেছে এবং প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। গত কয়েকদিন আগেও কয়েকটা দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদিও প্রশাসনের চোখের সামনে এগুলো হচ্ছে, কিন্তু তারপর প্রশাসনে আবারও দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আসলে এইসব দিকে আসলে বেশি করে নজর রাখে, কারণ যে কোনো মুহূর্তে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, উত্তাল মেঘনায় ইঞ্জিন চালিত ট্রলার আর স্পিডবোটে যাত্রা ঝুঁকিপূর্ণ। তবে সি ট্রাক দিয়ে চলাচলের নির্দেশনা আছে। এই যে স্পিডবোট, ট্রলার এই অশান্ত মৌসুমে চলাচল করে আমরা এগুলারে আটকাই এবং আমরা বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিই। অলরেডি আমরা এটা ঘাটের ভিতরে যারা চলাচল করে তারা জানে, আমাদের পক্ষ থেকে মাইকে এবং লিফলেট আমাদের যতটুকু আমাদের জানার দরকার আমরা তাদেরকে জানাই, সরাসরি আমরা জানাই। গত 5 বছরে এই নৌপথে প্রাণ গেছে অন্তত 20 জনের, নিখোঁজ রয়েছেন আরো 7 জন। শরীফ আজাদ প্রীতম, 71। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজারে পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি উদ্ধারে অভিযান চালিয়ে 75টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান। এ সময় তিনি বলেন, খালের স্বাভাবিক প্রবাহ ফেরাতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি দেয়াল ধসে 3 জন শ্রমিক আহত হন। পরে তাদের চিকিৎসা দেওয়া হয়।
এর আগে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার মাইকিং ও নোটিশ দেয়া হলেও তারা সাড়া দেয়নি। সরকারি জায়গা দখলমুক্ত করতে এই অভিযান চলবে বলেও জানান এই কর্মকর্তা। জামালপুরে রেল লাইন সংস্কার ও বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুরে জামালপুরের ইসলামপুর বাজার রেল স্টেশন প্ল্যাটফর্মে ইসলামপুর উন্নয়ন ফোরাম আয়োজিত মানববন্ধন ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ASM আব্দুল হালিম। এ সময় তিনি বলেন, জনকল্যাণমূলক সব দাবির পাশে থাকবে বিএনপি, কারণ বিএনপি একমাত্র গণমানুষের দল। পরে তিনি রেল লাইন সংস্কার ও বিজয় এক্সপ্রেস ট্রেন দেওয়ানগঞ্জ পর্যন্ত চালুর দাবি জানান তিনি। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানী ও ইসলামপুর উপজেলা বিএনপির সহসভাপতি ফজলুর রহমান। নেত্রকোনায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপিত হয়েছে। বুধবার বিকেলে দুর্গাপুরে বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে এই উৎসব পালিত হয়। পরে আলোচনা সভা হয়। আলোচনায় অতিথিরা বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র। তাদের অবদান কেবল সাহিত্য ও শিল্পকে সমৃদ্ধ করেনি, বরং আমাদের জাতীয় চেতনা ও চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আলোচনা শেষে কালচারাল একাডেমির শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিখ্যাত সব গান এবং নাচ পরিবেশন করেন।